এসআইআর কে গণনা করলে দীর্ঘ প্রায় ৩-৪ মাসের যুদ্ধের পর অবশেষে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণের দিন। যখন শুনছেন খবর হয়তো তখন আস্তে আস্তে হয়তো পরিষ্কার হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন নাকি পশ্চিমবঙ্গে পরিবর্তন। বিজেপি মনে করছে যতই খারাপ হোক না কেন মোটামুটি ১৬০ তাদের ধরে চলছে। তৃণমূল কংগ্রেসও একই অবস্থা, তারাও মনে করছে খুব খারাপ হলেও তাদের সংখ্যাটা ১৭০-এর নিচে নামবে না। কোন রাজনৈতিক দলের সংখ্যা মিলে গেল সেটা হয়তো আপনাদের মধ্যে কখন শুনছেন তার উপর ডিপেন্ড করছে যে কতটা কার দিকে পাল্লাটা ভারী হলো। অনেকে আবার মনে করছেন যে পশ্চিমবঙ্গের মানুষ এরকম মাঝামাঝি কোনো রায় দেবে না, হয় মানে ব্যাপক আসনে তৃণমূলকে জয়ী করবে কিংবা ব্যাপক আসনে বিজেপিকে জয়ী করবে। যদিও আমি সেই রাস্তার মধ্যে বিশ্বাস করছি না, এবারে পুরোটাই আমার মনে হয়েছে একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকেই আমার অবস্থান। জানি না আজকে কি জনাদেশ পাওয়া যাবে, কিন্তু এইখানে নির্বাচন রেজাল্ট পরিষ্কার হওয়ার আগে পর্যন্ত যারা শুনছেন তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকাল রাত্রির বেলায় নির্বাচন কমিশনের তরফ থেকে একটা অসাধারণ নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ তারা বা অনেকেই মনে করছিলেন যে এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রচনা করা হয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে ভালনারেবল যারা হতে পারেন সেটা হচ্ছে সাংবাদিকরা। এই সাংবাদিকরা যারা তথ্য সংগ্রহ করেন তাদের মধ্যে দিয়ে কিন্তু আসলে কোনো পার্টির এজেন্টকে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত হতে পারে। তাই গতকাল নির্বাচন কমিশন রাতে একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে, অসাধারণ মানে সত্যি অসাধারণ, আপনারা শুনলেও এটাকে তারিফ করবেন, শোনাবো। অন্যদিকে আবার এটাও চোখে আঙুল দিয়ে দেখাবো যে বিজেপি এই একটা অদ্ভুত দাবি করছে। তারা বলছে যে আমাদের যদি খুব খারাপ থেকে অতীব খারাপও হয়, সংখ্যাটা যদি আমার ১২৫ থেকে ১৩০ও নেমে যায়, তাহলেও আমাদের সরকার গড়ার সম্ভাবনা থাকবে। আসুন আজকে বিশ্লেষণ করি আপনাদের সামনে। সকলকে একটাই অনুরোধ, গণতন্ত্রের এই উৎসবে প্রত্যেকে পার্টিসিপেট করেছেন, আপনাদের প্রত্যেককে, যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রত্যেককে কুর্নিশ। শুধুমাত্র একটাই, যে বাকি ঠিক যেমন ভোটটা একটা হত্যা ছাড়া, রাজনৈতিক হত্যা ছাড়া কার্যত নির্বিঘ্নে কেটেছে, বাকিটাও যেন সেই রকম ভাবেই হয়, সেদিকটা প্রত্যেকে নজরে রাখবেন, যে দলই জয়ী হন না কেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমে একটা ইন্টারেস্টিং খবর দিই, শুনুন। আমি একেবারে, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তাই ডেফিনেটলি আমি আপনাদের সামনে একেবারে কোট আনকোট আপনাদের একটা সংবাদ মাধ্যম থেকে পড়াবো, ঠিক আছে? এবং সেটা এতটা ইন্টারেস্টিং আপনারা বুঝতে পারবেন। দেখুন কি লেখা রয়েছে, এটা আমি কাল রাত্রিরের প্রকাশ হওয়া একটা সংবাদ মাধ্যম থেকে পড়ছি, সেই হিসাবে শুনবেন। রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে শুরু করবে। রাজ্য বিজেপির অন্দরে নানা স্তরে নানা অঙ্ক কষা চলছে ফলাফল নিয়ে। প্রায় সব অঙ্কই ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। রাজ্য বিজেপির সূত্রের খবর, রক্ষণশীল হিসাব ধরলেও বিজেপি কমপক্ষে ১৫৫ থেকে ১৬৫ আসন থাকতে পারে। তবে আগ্রাসী হিসাবে সেই আসন ১৭০ থেকে ১৮০-তে পৌঁছাতে পারে। রাজ্য বিজেপির এক নেতার কথায়, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাহলেও ১২৫ থেকে ১৩৫টি আসনের নিচে থামানো অসম্ভব। তাহলে সরকার গড়ার সম্ভাবনা খোলা থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন, বিজেপির উৎসাহী নেতারা বলছেন যে ১৫৫ সিট বা ৬০ এটা তারা পাবেন, আর খুব বেশি হলে ১৮০ তো রিচ করতে পারেনি তারা। কিন্তু ইনকেস পাস স্লিপ হয়ে যদি ১২৫ বা ১৩০এও পৌঁছে যান, সেক্ষেত্রেও তাদের সরকার গড়ার সম্ভাবনা থাকবে। কিভাবে? ১৪৮ তো ম্যাজিক ফিগার, ১৩০ পেলে বিজেপির সরকার গড়ার সম্ভাবনা কিভাবে থাকবে, এই বোধহয় সব থেকে ভালো আপনারাই বলতে পারবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতক যে সমস্ত দর্শকরা রয়েছেন তারা ভালো করেই জানেন কিভাবে। আমি এইখানটাই আপনাদের সামনে বলবো যে তৃণমূলের তরফ থেকেও পরিষ্কারভাবে কর্মীদের বার্তা দেওয়ার জন্য বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিশেষ করে তারা বলছেন যে ২০০ আসন তো ক্রস হবেই, কিন্তু রক্ষণশীল তাদের বলছে, তাদের যে রক্ষণশীল অ্যানালিসিস যেগুলো সামনে আসছে বা ভেতরে ভেতরে শোনা যাচ্ছে, সেগুলো তারাও মনে করছে তাদের সংখ্যাটাও বিজেপির সংখ্যার সঙ্গে কার্যত প্রায় মিলে যাচ্ছে। তারাও মনে করছে ১৬০ সিট মতো তারা পাবেন। সেক্ষেত্রে আপনারা ভাবুন যে দুই রাজনৈতিক দলের মধ্যে এমন একটা জায়গা গিয়ে শেষ হতে পারে যে তাদের মধ্যে হয়তো আসন সংখ্যার তফাৎ হতেই পারে যে মাত্র ৩০টি আসনের।
তাহলে পশ্চিমবঙ্গে একটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি না ত্রিশঙ্কু পরিস্থিতি হবে, এটা আমি বিশ্বাস করি না, কারণ কংগ্রেস এবং সিপিএম এর বা অন্যান্য রাজনৈতিক দলের এমন কোনো জোট নেই যেটা নির্ণায়ক ভূমিকায় থাকবে, আমার মনে হয় না। তবে গতবারের থেকে তাদের এবারে অন্তত কিছুটা ভোট শেয়ার বাড়বে, আসন সংখ্যাতে রূপান্তরিত হলেও হবে, সেটা সিপিএম এর হয়তো পক্ষে নাও যেতে পারে, কংগ্রেসের পক্ষে হতে পারে। কিন্তু এখানে আমি আপনাদের সামনে বলবো যে শুভেন্দু অধিকারী কিন্তু আত্মবিশ্বাসী, তিনি মনে করছেন যে বিজেপি ক্ষমতায় আসবে, ঠিক যেমন ভাবে তৃণমূল আত্মবিশ্বাসী, তারা মনে করছে তারা ক্ষমতায় আসবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল রাত্রিরে, শোনাবো। নন্দীগ্রাম, ভবানীপুর রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে আপনার এখন ভারতীয় জনতা পার্টি সরকার করবে, ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে, বাকিটা আজকে কয়েক ঘন্টা আগে সংখ্যা না বলা হয়। প্রত্যেকটা হলে স্লিপ অবজারভারদের মেলাতে বলা হয়েছে, তাই কোনো রকম গুজবে কান দেবেন না। 18-20টা করে রাউন্ড হবে, অতএব একটা দুটো রাউন্ডে কোথাও আগে পিছিয়ে হলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 21-এর অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের সম্পূর্ণ সুরক্ষার জন্য ভিতরে এবং বাইরে ব্যবস্থা নিয়েছি। আপনারা একদম বিচলিত হবেন না। 60 দিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে এবং আমরা ভীষণ সতর্ক আছি। আমাদের কেন্দ্রীয় নেতারা এখানে প্রত্যেকে জেলা ওয়াইজ উপস্থিত আছেন। দিল্লি, কলকাতা, বিভিন্ন জায়গায় বিজেপি নিজস্ব কন্ট্রোল রুম করেছেন। আমাদের বিচার পরিবারের লোকেরাও আছে, এমনকি সুরক্ষার জন্য আমাদের লয়ার থেকে শুরু করে আমাদের সমস্ত লোকজন, কালকে কয়েক লক্ষ লোক বাইরে আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য পাশে দাঁড়ানোর জন্য থাকবে। 8-10 রাউন্ডের আগে কোনো রকম বিচলিত হবেন না। যেমন আমি ভবানীপুরের ক্ষেত্রে বলি, 77 নম্বর ওয়ার্ড 3, 4, 5, 6 এই রাউন্ডে আসবে 49টা বুথ। 12টা হিন্দু বুথে আমার লিড হবে, 37টা মুসলিম বুথে মমতা ব্যানার্জির লিড হবে। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 9-10 রাউন্ডের পরে দেখবেন যে লিডটা ওনার আছে মেকআপ করে আমরা অনেক ভোটে এগিয়ে যাব। শুনলেন? জানি না শুভেন্দু অধিকারীর এই ভবিষ্যৎবাণী আপনারা যখন শুনছেন তখন মেলার দিকে বা মিলে গেছে কিনা। এবার আমি আপনাদের সামনে গতকালের একটা তথ্য শোনাবো। এটা ততক্ষণই গুরুত্বপূর্ণ যতক্ষণ না কাউন্টিং এর রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। গণনার তথ্যে প্রচারে না জেলা তথ্য আধিকারিকদের, শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত কমিশনের। কি হয়েছে জানেন? এতদিন পর্যন্ত এই যে টিভিতে আজকেও আপনারা শোনার চেষ্টা করছেন বা খবর পাচ্ছেন, কোন সাংবাদিকরা বলছে এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেল শুভেন্দু অধিকারীকে টপকে, কিংবা এই শুভেন্দু অধিকারী পিছিয়ে ছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে এগিয়ে গেলেন। এই যে খবরগুলো আপনাদের হাতে তুলে দেন, এইগুলো মূলত জেলা ভিত্তিক বা মহকুমা ভিত্তিক যে সমস্ত তথ্য সংস্কৃতির ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যারা রয়েছেন ডিপার্টমেন্টে, তারাই সেই তথ্যগুলো তুলে ধরেন, তারাই সেই কোঅর্ডিনেশনটা করেন। এবারে লাস্ট ল্যাপে এসে নির্বাচন কমিশন গত রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে এদের কাউকে অ্যালাউ করা হবে না। কত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাবুন। এটা ততক্ষণই গুরুত্বপূর্ণ যতক্ষণ না পশ্চিমবঙ্গের রেজাল্টটা বেরোচ্ছে। রেজাল্ট বেরিয়ে গেলে আর এসবের গুরুত্ব নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরা বলে দিয়েছে নির্বাচন কমিশন যে এই সমস্ত তথ্য সরবরাহের কাজ বা এই মিডিয়া কোঅর্ডিনেশন কাজের জন্য এদের কাউকে, কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে রাখা হবে না। এদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের অফিসে থাকবে, কোনো গণনা কেন্দ্রে তোমরা আসবে না কেউ। তাহলে এই কাজটা কে করবে? একজন WBCS অফিসার লেভেলের, ক্লাস এ বা ক্লাস বি লেভেলের WBCS অফিসার লেভেলকে এই কোঅর্ডিনেশনের জন্য ডাকা হয়েছে। অনেকেরই আশঙ্কা ছিল যে এদের মধ্যে দিয়ে আইপ্যাকের প্ল্যান অনুযায়ী অনেক কর্মী কিন্তু এখানে ঢুকে যেতে পারে, ওই আই কার্ড দেখিয়ে, অ্যাক্রেডিটেশন কার্ড দেখিয়ে যে আমি সাংবাদিক বলে ঢুকে যেতে পারেন। সেই কারণে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। নির্বাচন কমিশন যতটা পেরেছেন সব দিক থেকে তারা চেষ্টা করেছেন। এই নির্বাচনে কে জিতবে কে হারবে যখন সংবাদ রেকর্ড করছি আমি জানি না, কিন্তু ডেফিনেটলি এই নির্বাচনে নির্বাচন কমিশন অত্যন্ত ভালোভাবে কাজ করেছে। তবে আমি এখনো পর্যন্ত মানে এইরকম নির্বাচন কমিশন যতদিন আমরা দেখেছি, তো কখনো আমরা এইরকম নির্বাচন কমিশন তো দেখিনি। ভুল চুক যে তাদের হয়নি সেরকম নয়, কিন্তু তা সত্ত্বেও যে অসাধারণ দক্ষতায় তারা কাজ করেছেন এ পশ্চিমবঙ্গের মানুষ ভুলবে না। সব থেকে বড় ব্যাপার হলো যে এই নির্বাচনটা তো আর এরকম নির্বাচন নয় যে ধরুন এবছরটা হেরে গেল, পরের 5 বছর পর দেখা যাবে। এই নির্বাচনে যদি কোনো বিরোধী প্রার্থী দাগ কাটতে না পারে, পরের 5 বছর ছেড়ে দিন, পরের 50 বছর কি হবে পশ্চিমবঙ্গের ভাগ্য বলা মুশকিল। তার কারণ পরিষ্কার যে এবারে এসআইআর হয়েছে, এসআইআরে এত নাম বাদ গেছে, এত লক্ষ 35 লক্ষ এক্সট্রা মানুষ ভোট দিতে বেরিয়েছে, 90 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, সব মিলিয়ে 27-28 লক্ষ মানুষ অ্যাডজুডিকেশনে নাম চলে গিয়েছে। জ্ঞানেশ কুমারের মতো একজন মানুষ এসেছেন যিনি নির্বাচনটাকে নিরপেক্ষ করার চেষ্টা করেছেন।
এর পরেও পশ্চিমবঙ্গের মানুষের জনাদেশ যদি উল্টো দিকে যায়, তাহলে আর কোনো পরিবর্তনের আশা তো একেবারেই পশ্চিমবঙ্গে নেই। তবে সে যাই হোক, সুস্থ স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, সে যদি বিজেপিও যেতেন তারাও হিংসার আশ্রয় নেবেন না, তৃণমূল কংগ্রেসও যদি যেতেন তাহলে 2021-এর পুনরাবৃত্তি করবেন না। তার কারণ এবারের পরিস্থিতি কিন্তু অন্যরকম। অহেতুক নিজেদের হাতে আইন তুলে নেবেন না, কোনো রাজনৈতিক দলের নেতারা এটা করবেন না। আমি এইখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারী কিছু, কেন এই কথাগুলো বললাম, মারাত্মক কিছু বক্তব্য বলেছেন। শুভেন্দু অধিকারী হিন্দিতে, তিনি রিপাবলিককে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন, বাংলাতেই বলেছেন, আমার কাছে অডিওটা রয়েছে, আমি সেই অডিওটা রিপাবলিক থেকে, শুধু অডিও বার্তাটা শুভেন্দু অধিকারী একবার আপনাদের শোনাবো, যে ওই কাউন্টিং এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ নাকি আলোচনা হয়েছে, শুভেন্দু অধিকারীর তথ্য অনুযায়ী কোট আনকোট, যে সেখানে নাকি জমায়েত করার ব্যবস্থা করা, শুধু জমায়েত নয়, সেখানে সংখ্যালঘু মানুষকে, তাদেরকে জমায়েত করার নাকিও ডাক দিয়েছে বলে শুভেন্দু অধিকারী বলছেন। কিন্তু আমি আপনাদের বলবো, হিংসার মধ্যে জড়াবেন না। তার কারণ আপনাদের আইন, একবার যদি আইনের আওতায় পড়েন তাহলে আপনাকে ভুগতে হয়, আপনার পরিবারদের ভুগতে হয়। অহেতুক অন্য রাজনৈতিক নেতাদের সিংহাসনে তুলবেন বলে নিজের পরিবারকে অবহেলা করবেন না। শুনুন শুভেন্দু অধিকারীর একটা অডিও বার্তা, সত্য মিথ্যে জানি না। কলকাতা থেকে ইলেকট্রিক অফিস থেকে লোক পাঠাচ্ছি, অরূপকে বলেছি প্রত্যেকটা ট্রান্সফরমারের কাছে একজন করে দাঁড়িয়ে থাকবে, এসব করুন, কোনো অসুবিধা নেই। বাইরে যেটা বলেছেন যে ক্যাম্পে জমায়েত রাখবেন, ও বিশেষ করে একটু আড়ালে লাঠি সোটা রাখবেন, আর একটু মুসলমানদেরকে জমায়েত করে রাখবেন, ওরা খুব ভালো লড়তে পারে, এই ধরনের কথাবার্তা বলেছেন একটু আগে। এ তো মানে ইলেকশন কমিশনকে একদম টাইট করে দেওয়া উচিত এবং বাইরের ক্যাম্পে মোবিলাইজেশনের উপরও ব্যান লাগিয়ে দেওয়া উচিত। শুনলেন, এটা সত্য না মিথ্যা আমার বলার সাধ্য নেই, কিন্তু এটাই বলবো যে হিংসা থেকে দূরে থাকুন, ঠিক আছে? আপনার প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ, কেউ আপনার শত্রু নয়, আপনার প্রত্যেকেই ভারতের বাসিন্দা। আজকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল বিজেপি হয়তো সবাইকে একসঙ্গে যুদ্ধ করতে যদি প্রয়োজন পড়ে সেই ডাকের মতো আমাদের প্রস্তুত থাকতে হবে। এই স্পিরিটটা থাকা উচিত গণতন্ত্রে। তো কেউ কারোর শত্রু নয়। এখানে আপনারা দেখুন, এখানে একটা অংশ আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে 15টা বুথে যে নির্বাচন হলো না, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভোট এসেছে। মানে দ্বিতীয়বার লাইনে দাঁড়িয়েও মানুষ প্রায় 87-88% ভোট দিয়েছে। এই এত ভোট কোন দিকে গেল, আজকেই সেটা সব ক্লিয়ার হতে চলেছে। একটা অংশ দেখাচ্ছি, দ্বিতীয় দফাতেও ভোটের সুনামি, 93% ছিল গড় ভোটদান, ভাঙড়ের রেকর্ড 97.47% আজ জানালো কমিশন। দেখুন, আমি আপনাদের সামনে এখনো তো যখন খবর রেকর্ড করছি কোন দিকে যাচ্ছে আমি তো কিছু না জেনেই আপনাদের সামনে বলছি, কিন্তু দেখুন এই যে 93% দ্বিতীয় দফার আলটিমেটলি যা ভোটদান হয়েছে সেটা প্রথম দফার কাছাকাছি, দুটো মিলিয়ে প্রায় 93% পশ্চিমবঙ্গের রায়দান হয়ে গেছে, যেটা গতবারের থেকে প্রায় 10%-এরও উপরে। ভাঙড়ের মতো জায়গায় 97.74% রেকর্ড পোল হয়েছে। শুধু তাই নয়, এই প্রতিবেদনে যা বলা রয়েছে যে এখানে বলছে যে মিনাখাতে 97.40, হারোয়াতে 97.34%, ক্যানিং পূর্বে 97.70 এবং দেগঙ্গাতে 96.92%। এইগুলো মোটামুটি তৃণমূলের গড় এবং আইএসএফও কি কোথাও কোথাও এখানে রয়েছে। সেই সমস্ত জায়গাতে দেখুন উপচে পড়া। এখানে দুটি বিষয় আমার মনে হচ্ছে। এক, ভালো করে বুঝুন এই জায়গাটা, এক, যদি সত্যি 97.74% ভোট হয় এবং সেগুলো সত্যি যদি মানুষ এসে দিয়েছে, নির্বিঘ্নে মানুষ দেওয়ার যদি সুযোগ পায়, আমি আপনাদের সামনে বলছি এটা ডেফিনেটলি সরকার বিরোধী ভোট। পুরোটা শুনবেন, একটা অংশ শুনবেন না, বাকিটাও বাকি রয়েছে কিন্তু আমার। যদি সত্যি 97.74% নিরপেক্ষভাবে ভোট পড়েছে যে যাকে দিয়েছেন, তাহলে ডেফিনেটলি এটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট। উল্টো দিকে এই 97.74% ভোট পড়া সম্ভব? এত মানুষ, কারুর শরীর খারাপ হচ্ছে না, কেউ আটকে পড়লেন না, কেউ পরিযায়ী শ্রমিক ফিরে গেলেন না, সমস্ত পরিযায়ী শ্রমিক চলে আসলেন,
কেউ অসুস্থ হয়ে পড়লেন না, কোনো বয়স্ক লোক নেই, ভোটার তো অনেক রয়েছে, অনেক ভোটার আবার 80-র ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে, সবাই তারা ভোট দিতে লাইনে চলে আসলেন, তবেই না এই 98% ভোট হবে, তাই না? তো এটা হওয়া সম্ভব। তার মানে যদি এইটা ডাউট হচ্ছে যে প্রত্যেকে এটা এই ভোটটা অর্গানিক ভোট না, এই ভোটটাকে তৈরি করা হয়েছে, তাহলে আবারও শাসক দলের পুনরাবৃত্তি। এক্সিট পোল করিনি, আমি আপনাদের সামনে বিভিন্ন দফায় দফায় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওতেও আপনাদের সামনে এই একটা নাম্বার নিয়ে দুটো তথ্য দিলাম। 97.74% মানুষ যদি রাস্তায় নেবে নিজের ভোট যেখানে পছন্দ সেখানে যদি দিতে পারেন, তাহলে এইটা অ্যান্টি ইনকামবেন্সির বিরুদ্ধে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভোট, যদি অর্গানিক ভোট হয়, ছাপ্পা না পড়ে এটা। কিন্তু অপরদিকে সন্দেহ, ওই এত পার্সেন্ট ভোট, এটা কোথাও গিয়ে সন্দেহ প্রকাশ হয় না যে কোনো মানুষ অসুস্থ হলেন না, 70-80 ঊর্ধ্ব মানুষও প্রত্যেকেই বেরিয়ে গেলেন, যেটা কোনোবার বেরোন না, এবারে এমন হলো সবাই বেরিয়ে চলে এলেন। যদি এখানে যদি সন্দেহ ইপস অ্যান্ড বার্ডস থেকে থাকে, তাহলে এই ভোট আবারও তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে, কমিশন আবারও বুদ্ধ হয়ে থাকবে। ঠিক যেমন ভাবে ফলতাতে হয়েছিল, ফলতাতে তারা বুঝতেই পারেননি যে নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এমনকি ফলতার কি খবর জানেন? ফলতার খবর হচ্ছে যে এখানে যে সমস্ত রিটার্নিং অফিসাররা ছিল, প্রিজাইডিং অফিসাররা ছিল, তারাই প্রশ্নের মুখে পড়েছেন, তাদের অ্যাক্টিভিটি নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। তার কারণ এই প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসাররা একটা পর্যন্ত কালো টেপ আটকানোর পরেও তারা বলেছিল, প্রিজাইডিং অফিসার বলেছিল না না বুথে সমস্ত বুথ ভালো, কোনো অসুবিধা হয়নি, বুথ ঠিক ছিল। এবং ওই যে টেপটা, এই যে কালো টেপটা তুলে দেওয়ার পর যখন তারা বলেছে সেটা একটার পরে, মানে সেখানে হাফেরও বেশি ভোট হয়ে গেছে, অর্থাৎ সেই তথ্য তারা লুকিয়ে গেছিল প্রিজাইডিং অফিসাররা। রিটার্নিং অফিসাররা কি করেছেন? রিটার্নিং অফিসারদের যখন সিইও জানতে চেয়েছিলেন যে কোনো বুথে পুনর্নির্বাচন হওয়ার প্রয়োজন রয়েছে কিনা ফলতাতে, তারা বলেছিলেন না, প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে ভোট হয়েছে এবং পুনর্নির্বাচনের কোনো প্রয়োজন নেই কোথাও। বুঝতে পেরেছেন? এবং এদেরকে শাস্তিযোগ্য অপরাধ হয়েছে, এদের একেবারে খুব মারাত্মক এবং গুরুতর শাস্তির মুখে এদের পড়তে হবে। কিন্তু প্রশ্ন আমার এখানে একটাই থেকে গেল যে এইটাকে কি শুধুই ফলতার মধ্যে সীমাবদ্ধ? আজকে পশ্চিমবঙ্গের রেজাল্ট বলে দেবে। এই ফলতার মতো বাকি অন্যান্য জায়গায় এটা ঘটলো না তো, যে নির্বাচন কমিশন বা সিইও জানতেই পারলো না, যে ওখানকার রিটার্নিং অফিসাররা বলে দিল স্যার এখানে সব ঠিকঠাক ভোট হয়েছে, কিন্তু আদতে যা খেলা হওয়ার অন্যান্য বারের মতো খেলে দিয়েছিল, সেটা কিন্তু বুঝতেই পারলো না। এমন তো হয়নি তো, এই সন্দেহটা থাকছে যেমন। তো আমার বক্তব্য হচ্ছে যে এই ভোট পার্সেন্ট 93% যে ভোট দেখাচ্ছিল, এই ভোটটা যদি সত্যি মানুষ নিজে পছন্দ মতো জায়গায় গিয়ে ভোট দিতে পেরেছেন, এটা তৃণমূল বিরোধী ভোট। কিন্তু এই ভোটটা যদি রিটার্নিং অফিসাররা মিথ্যে কথা বলে, কিংবা নির্বাচন কমিশনাররা তাদের নেটওয়ার্কে তথ্য আসেনি, সিসিটিভি কোথাও বন্ধ হয়ে গেছে সেই ইনফরমেশনটা তাদের কাছে আসেনি, কিংবা তারা কোনোভাবে কোনো পার্টির কাছে মাথা নুইয়ে দিয়েছেন কর্মীরা, বা কেউ কোথাও গিয়ে কিছু একটা করেছেন, তাহলে কিন্তু মানে এই শতাংশটা এটা ছাপ্পা ভোটেরও অংশ হতে পারে। তখন কিন্তু তৃণমূলের প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশি। কিন্তু এইখানে একটাই সংশয় যে দেখুন, সব জায়গায় তো আর 90% ব্যাপারটা তাহলে আসতো না। যদি আমি মানছি যে কোথাও বেশি ভোট হয়েছে, তাহলে এরকম দেখা যেত যে এই জায়গাতে 98% ভোট হয়েছে, বাকিগুলোতে 75% 74% ভোট হয়েছে, তাহলে সন্দেহ তৈরি হতো। আসলে এখানে একটাই আশার আলো যে সমস্ত জায়গাতে মোটামুটি একই কাছাকাছি পার্সেন্টেজে ভোট হয়েছে, কোথাও 90, কোথাও 89, কোথাও 88। এই সমস্ত ইপস অ্যান্ড বার্ডস এর উত্তর হয়তো এই মুহূর্তে আপনারা পেতে শুরু করেছেন। যত সময় যাচ্ছে তত পরিষ্কার। একটাই বিনীত অনুরোধ, বিজেপি যদি জিতুন তাহলে নিশ্চিতভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আইনের ওপর ভরসা রাখুন। তৃণমূল যদি জিতুন, উৎসব করুন, আনন্দ করুন, নিজের মতো করে পালন করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। প্রত্যেকে সহনাগরিক, কেউ আপনার শত্রু নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক, যেই জিতুন তাদের কাছে এই একটাই বার্তা, এই বার্তা আপনারা প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।